এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে চলবে না। বগুড়ায় মতবিনিময়ে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জের জনসভায়। মানুষ আর কোনো আধিপত্যবাদ চায় না বলেছেন জামায়াতের আমির। 14 গ্রামের জনসভায় বললেন, নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে। স্বাধীনতা বিরোধিতার জন্য জামায়াতকে ক্ষমা চেয়ে ভোটের আহ্বান মির্জা ফখরুলের। 17 বছর পর জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারা দেশে 37,000 বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে চলবে না, সবার কাছে যেতে হবে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া বিএনপির ঘাঁটি জানিয়ে সেই ঘাঁটির দায়িত্ব স্থানীয় নেতাদের উপর ছেড়ে দিয়েছেন তারেক রহমান। সকালে বগুড়ার 6 সদর আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সকাল 10:30টায় এই সভা শুরু হয়। শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন বিএনপি চেয়ারম্যান। পরে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে জানান, এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার 7টি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে। বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী এবং খায়রুল বাশার। সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম. মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা এবং বগুড়া 7 আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার সহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরের শেষ দিনে সিরাজগঞ্জের পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে বগুড়ার নাচ গার্ডেন হোটেল থেকে বের হন বিএনপি চেয়ারম্যান। কিছুক্ষণের মধ্যে তার সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে তারেক রহমানের জনসভা উপলক্ষে এরই মধ্যে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকা মাঠে জমায়েত হয়েছে দলীয় নেতাকর্মীরা। এই জনসভায় বক্তব্যের পাশাপাশি তারেক রহমান সিরাজগঞ্জের 6টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এছাড়াও সিরাজগঞ্জের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, এটি হবে সিরাজগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা। দর্শক, কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জে বিএনপি সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভাস্থলে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, কথা বলছি তার সঙ্গে। জাহাঙ্গীর, তারেক রহমানের সমাবেশ উপলক্ষে সেখানকার নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখা যাচ্ছে? শোভা, তারেক রহমানের আজকের সিরাজগঞ্জের নির্বাচনী জনসভাটায় অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের যে মাঠ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আসন থেকে, সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা নিয়ে তারা এই নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন এবং ব্যানার ফেস্টুন আপনারা দেখতে পাচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন ধানের শীষের পক্ষে, ভোট দিব কিসে, ধানের শীষে, এরকম নানান স্লোগান তারা দিচ্ছেন। নেতাকর্মীরা বলছেন যে সিরাজগঞ্জে তারেক রহমানের আগমনে যে গণজোয়ার, যে জনজোয়ার তৈরি হচ্ছে, সেটি আগামী যে 12 তারিখের নির্বাচনে অনেক কাবে এবং বিএনপির প্রার্থীদের বিজয় সুনিশ্চিত হবে। আর তারেক রহমান বেলা 12টার দিকে, দুপুর 12টার দিকে তিনি বগুড়া থেকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে তিনি শাহজাহানপুরে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন একটি পথসভায়। এবং আমরা আসার পথে যেটি দেখতে পেয়েছি যে শাহজাহানপুরের সহ শাহজাহানপুর, শেরপুর এবং বগুড়ার প্রতিটি রাস্তায় নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে তারেক রহমানের জন্য। তারা অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে, দীর্ঘ 20 বছর পর তারা দেখবে। তারেক রহমানও আমরা দেখতে পেয়েছি যে গাড়ি থেকে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন এবং বেশ বেগ পেতে হচ্ছে তাকে সামনে নিয়ে আসতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নেতাকর্মীরা তাকে ভিড় ঠেলে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যে সিরাজগঞ্জের পথে রয়েছে। আর জনসভাটি আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণ পরে শুরু হবে। এখনো নেতাকর্মীরা আসছেন সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে। এই জনসভার আর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই সমাবেশের নিরাপত্তার দায়িত্বে আছে, তারা নিরাপত্তা জোরদার করেছে। তো এইখানে যারা উপস্থিত আছেন সবাই তারেক রহমানকে অপেক্ষা করছেন এবং আশা করা যাচ্ছে যে নির্ধারিত সময় জনসভার 2:30টায় তার আগেই তারেক রহমান সমাবেশ করে এসে পৌঁছবেন এবং নেতাকর্মীদের সাথে তিনি নেতাকর্মীরা অধীর
আগ্রহ তাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছে। তাদের সেই অপেক্ষার কিছুক্ষণ পরেই সেটার অবসান হবে। তো সময় এই ছিল সিরাজগঞ্জ থেকে বিএনপির নির্বাচনী জনসভার সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ চায় না বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনের সঙ্গী করা হবে। কোনো দলকে হজম নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় 11 দলীয় জোট। নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের জনসভায় তারা এসব কথা বলেন। রেজাউল করিমের ক্যামেরায় রিপোর্ট করছেন ওমর ফারুক। নির্বাচনী প্রচারণার 10ম দিনে কুমিল্লার 14 গ্রামে জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন জামায়াতের আমির সহ 11 দলীয় শীর্ষ নেতারা। এ সময় 11 দলীয় শীর্ষ নেতারা বলেন, 24-এর পরে বাংলাদেশের মানুষ দুই পরিবারতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে চায় না। বলেন, অভ্যুত্থানের শুরু হওয়া পরিবর্তনকে চূড়ান্ত রূপ দিতে গণভোটে জয়যুক্ত করতে হবে। 11 দলীয় জোট জয়ী হলে জুলাই গণহত্যা ও হাদি হত্যার বিচারের প্রতিশ্রুতিও দেন তারা। বর্তমান রাজনৈতিক অবস্থান সবকিছু মিলে আমি সমগ্র 14 গ্রামের মানুষের দলমতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই, হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 11 দলীয় জোট এমন দেশ গঠন করতে চায় যেখানে সব নাগরিকদের জীবন, সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করব না। পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। জামাত আমির জানান, নির্বাচনে জিতলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে। যুবকদের সংগঠন দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় বেকারত্ব দূরীকরণ, নারী অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নানান প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমন প্রতিশ্রুতির কতটা প্রভাব পড়ছে সেটার প্রতিফলন হয়তো 12 তারিখের নির্বাচনেই দেখা যাবে। ওমর ফারুক, বাংলা ভিশন, 14 গ্রাম। স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াতকে ক্ষমা চেয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী গণসংযোগে পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সুদসহ তা মওকুফ করা হবে। তিনি আসছিলেন, তিনি এসে আমাদের সামনে বলছেন যে আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদ সহ মাফ করে দেবে। যারা বিএ পাস করছে, MA পাস করছে, শিক্ষিত বেকার আমাদের ভাই বোন, তাদের জন্য তিনি 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। এগুলো শুধু কথার কথা না, তিনি এগুলো করবেন, কারণ আমরা অতীতে এগুলো করে দেখিয়েছি। বন্ধুগণ, দর্শক, রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী নিয়াজ মাকদুম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়াজ, ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন।
আচ্ছা, এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন করাতিটোলায় তিনি নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেই প্রচারণা চালাচ্ছেন। আপনারা জানেন যে সকাল 12টার দিকে, দুপুর 12টার দিকে দয়াগঞ্জ বাজার থেকে তার প্রচারণা শুরু করেন, গণসংযোগ শুরু করেন। এরপর নেতাকর্মীদের সাথে একটি মত বিনিময় সভা করেন। তারপরে হিন্দু একটি দিকে, সেখান থেকে গণসংযোগ করতে করতে এখন করাতিটোলার এই দিকে আসছেন এবং এখানে তিনি কথা বলছেন। আমরা সরাসরি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কাছে যাব, তিনি এই এলাকার উন্নয়নের জন্য কি বলছেন আমরা সেই বিষয়গুলো তার কাছে জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে আছেন, আমরা তার সাথে সরাসরি কথা বলবো। এই এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আপনার কাছে কথা বলছেন এখানকার নাগরিকরা, আপনি তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি নির্বাচিত হলে কোন কোন বিষয়গুলো আগে অগ্রাধিকার দেবেন? ধন্যবাদ। আমরা যে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলা সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এক অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখানকার গ্যাস সংকট এখন 1 নম্বর প্রাধান্য পাচ্ছে, তো যেখানে যাচ্ছি এই কমপ্লেনটা আমরা পাচ্ছি, তো আমরা এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী দিনে পদক্ষেপ নিব। এর পাশাপাশি এখানে মাদকের সমস্যা রয়েছে, যানজটের সমস্যা রয়েছে এবং আপনার এখানকার বিভিন্ন স্থানে ময়লা নোংরা আবর্জনা ফেলে রাখা হয়েছে, যার কারণে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা সার্বিকভাবে এই নগরবাসীর যে মৌলিক সুবিধাগুলো রয়েছে সেগুলা আমরা নিশ্চিত করার জন্য জোরালো পদক্ষেপ নিব এবং আগামী বর্ষার মৌসুমের আগে যাতে ড্রেনেজ সিস্টেম সচল করা হয় এবং বর্ষা মৌসুমে যতটা সম্ভব জলাবদ্ধতা সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। এরকম নানাবিধ পদক্ষেপের কথা আমরা বলছি জনগণকে। বিভিন্ন জায়গায় যে নির্বাচনকে কেন্দ্র করে যে এক ধরনের সহিংসতা শুরু হয়েছে, এই বিষয়গুলো কি আইন শৃঙ্খলা অবনতি হয়েছে? আগামী নির্বাচনকে নিয়ে কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা? আসলে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব ন্যূনতম বিষয়টি। তো আমি আপনাদের বলছি যে এই যে কয়েকটি ঘটনা ঘটেছে এটা খুব মাইনর, এটা আসলে নির্বাচনকে প্রভাবিত করবে না। আপনি আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীদের, আপনি এখানে নির্বাচনে প্রচারণা করছেন সেটা একটু আমাদের জানাবেন। আমাদের এখানে আপনারা দেখছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এইখানে কথা বলেছেন এবং সে বলেছেন যে এখানকার গ্যাসের সমস্যা রয়েছে এবং পুরান ঢাকার সরু রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো সম্প্রসারণ এবং ফুটপাত দখলমুক্তকরণ সহ বেশ কয়েকটি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে একটি দল রয়েছে যারা বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছেন, একই সাথে তাদের ব্যাপারে সতর্কতা থাকার কথাও বলেছেন এবং আগামী 12 তারিখ কেন্দ্রে যেতে বলেছেন এবং ধানের শীষে ভোট দিতে বলেছেন। এর একটি কারণ হচ্ছে দেশের স্বার্থে ধানের শীষকে ম্যান্ডেট দেওয়ার কথা বলেছেন। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি, জানিয়েছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। শনিবার সকালে বিজিবি ঢাকা বেস ক্যাম্পে এসব কথা জানিয়েছেন তিনি। নির্বাচনে 9টি জেলায় মোট 134 প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে জানিয়ে তিনি বলেছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রেখে নির্বাচনের দায়িত্ব পালন করবে বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নির্বাচন সামনে রেখে রাজধানীর মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান বলেন, সহিংসতা মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। নির্বাচনের দায়িত্বে দেশের 9টি জেলার 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তৈরি করা হয়েছে 42টি বেজ ক্যাম্প, থাকবে বিশেষায়িত ডগ স্কোয়াডও। নির্বাচনী দায়িত্ব পালনে বর্ডার অরক্ষিত থাকবে না বলেও দাবি করেন তিনি। আমাদের 4427 কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই আমাদের এই ফোর্স বের করা হয়েছে, তাদেরকে এমপ্লয় করা হয়েছে। আমাদের 100% আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে। পরিস্থিতি যতই খারাপ হোক, কম শক্তি ব্যবহার করে তা মোকাবেলা করার কথা জানান আবুল এহসান। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। আমি আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হবে। এই লক্ষ্যই কিন্তু আমাদের মোতায়েন, যাতে কেউ কোনো ধরনের কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে
এই জন্যই এত মোতায়েন এবং এত পরিকল্পনা। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিনও দায়িত্ব পালন করবে বিজিবি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে উপজেলার পাটকাঠি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মাংরা ওরাওয়ের ছেলে সঞ্চু ওরাও, জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান, খোকা পাহানের ছেলে বীরেন, মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান, অনিল পাহানের ছেলে বিপ্লব পাহান। ফায়ার সার্ভিস জানিয়েছে, ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 3 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে চলছে কর্মসূচি। সকাল 8টা থেকে শুরু হয়েছে ধর্মঘট। পরে কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন শ্রমিকরা। এই সময় চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন নেতারা। না হলে বন্দর অচলের ডাক দেবেন বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। কর্মসূচির কারণে সকাল থেকে বন্দরে প্রবেশ করতে পারছে না পণ্যবাহী লরি এবং ট্রাক। এদিকে সাধারণ শ্রমিক এবং চালকরা কর্মবিরতির বিরোধিতা করে বলেছেন, পতেঙ্গা কন্টেনার টার্মিনালের মতো নিউমোরিং টার্মিনালও বিদেশিদের দিলে ভালো হবে, চুরি দুর্নীতি বন্ধ হবে। যারা উপরস্থল কর্মকর্তা আছে ওদের দুর্নীতি, লুটপাট, বিভিন্ন ধরনের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডগুলো ডিপি ওয়ার্ল্ডকে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে তারা এদের বিরুদ্ধে। যারা এগুলা করতেছে এক কথায় বলতে গেলে ওরা চোর। কেন বললাম আমি কথাটা? আমরা বন্দর ব্যবহার করি, আমরা বলতে পারি বন্দরে কীরকম ভোগান্তি প্লাস কীরকম চুরি চামারি হয়। প্রতি ইয়েতে আমাদের থেকে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে কাজ করতে হয়, তো আমরাও তো নিজেরাও এইভাবে লাঞ্ছিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় শুক্রবার তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো আপত্তি নেই, কিন্তু হুমকির মুখে কোনো আলোচনা হতেই পারে না। ইরানের মিসাইল এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। আরাগচি জানান, ইরানের জনগণের জন্য যতটা নিরাপত্তা দরকার ঠিক ততটাই প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ এবং সম্প্রসারণ করা হবে। প্রতিরক্ষা নিয়ে বিশ্বের কোনো দেশে আপোষ করে না। এই শর্ত মেনে আলোচনা না হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এই সকল শর্ত মেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসবেন নাকি হামলার পথে এগোবেন সেটি এখন দেখার বিষয়। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা ফের সক্রিয় করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই প্রেক্ষাপটে ইউরোপের 27টি দেশের এই সংস্থাকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে চলবে না। বগুড়ায় মতবিনিময়ে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জে জনসভায়। মানুষ আর কোনো আধিপত্যবাদ চায় না বলেছেন জামায়াতের আমির। 14 গ্রামের জনসভায় বললেন, নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনের সঙ্গী করা হবে। স্বাধীনতা বিরোধিতার জন্য জামায়াতকে ক্ষমা চেয়ে ভোটের আহ্বান মির্জা ফখরুলের। 17 বছর পর জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নির্বাচন এবং গণভোটে কঠোর নিরাপত্তায় সারা দেশে 37,000 বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ।